নমস্কার, আমি সোমনাথ সেনগুপ্ত। বিয়ন্ড বর্ডার্স ইন্ডিয়া ইনসাইটের আজকের আলোচনা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। প্রথমেই বলি, অনেক কল্পনা করেও কিন্তু ভারতবর্ষের আর্মি বলুন বা নেভি বলুন বা এয়ারফোর্সের কোনো অ্যাডমিরাল বা কোনো শীর্ষস্থানীয় ব্যক্তি বা কোনো পদাধিকারী কখনো কাউকে ভাবতে পারেন বা নাম পান যে যার বেশ কয়েকশো টাকায়, মানে আমি ইন্ডিয়ান কারেন্সির কথাই বলছি, বেশ কয়েকশো টাকার সম্পত্তি আছে বা প্রপার্টি আছে বা বিদেশে একটা শপিং মল কিনেছে বা বিদেশে রিয়েল এস্টেটে প্রচুর টাকার ইনভেস্টমেন্ট আছে বা কোনো একটা চুক্তিতে সাইন করেছিলেন, করে হয়তো দেখা গেল যে বেশ হয়তো 10টা জাহাজের অর্ডার দিয়ে 5টা জাহাজের টাকাই ঘুরিয়ে দিয়েছেন। এরকম কাউকে দেখতে পান বা মনে পড়ে বা এরকম কোনো নাম ভাবতে পারেন? আমি তো পারি না। এবং সত্যি এইগুলো যখন দেখি বা শুনি বা জানতে পারি, তখন কিন্তু ভারতীয় তথা বাঙালি হিসেবে আমাদের ইন্ডিয়ান আর্মির উপর সত্যিই কিন্তু গর্ব হয় যে আমাদের আর্মি কোথায়, আর আমাদেরই প্রতিবেশী বিভিন্ন দেশের আর্মিদের রূপ যখন দেখি এবং তাদের ব্যক্তিগত যে সমস্ত স্বার্থ চরিতার্থ করা বা চুরিবিদ্যাটা যখন দেখি, তখন কিন্তু ভারতীয় হিসেবে সত্যিই আমাদের ইন্ডিয়ান আর্মির জন্য, সে আর্মি বলুন, এয়ারফোর্স বলুন, নেভি বলুন, ওভারঅল আমাদের আর্মির যে যে অর্গানাইজেশন যেটা রয়েছে ভারতবর্ষের, তো সেই ভারতবর্ষের আর্মির জন্য সেটা কিন্তু একটা আমরা দেশবাসী হিসেবে কিন্তু গর্ববোধ করি এবং এটা কিন্তু আমাদের সত্যিই গর্বের বিষয়। অ্যান্ড উই অলওয়েজ ফিল প্রাউড অফ আওয়ার আর্মি। তো যার ফলে একটা আজকে ঘটনা নিয়ে শুরু করছি, সেটা হচ্ছে আমাদের এই পূর্বের প্রতিবেশী বাংলাদেশের এক শীর্ষস্থানীয় কর্তা, আমি আসছি সেক্ষেত্রে। শীর্ষস্থানীয় কর্তার নামে ভেরি রিসেন্টলি আমাদের নর্থ ইস্টের একটি বহুল প্রচলিত দৈনিকে একটি খুব ইনফরমেশন, একটা খুব গুরুত্বপূর্ণ একটা ইনফরমেশন বেরিয়েছে এবং তার এগেনস্টে তাদের কাছে একদম অথেন্টিক পেপারপত্র আছে, যার ফলে তারা কিন্তু এই খবরটা সামনে এনেছে। এবং এই খবরটা আনার ফলে এখন যেটা দেখা যাচ্ছে, এখন বিদেশের অনেক খবরের কাগজেই সোকল্ড এই খবরটা বেরিয়েছে এবং সেই খবরের নিশ্চয়ই যথার্থতাটা আছে নিশ্চয়ই, তা না হলে তো এর এগেনস্টে অনেক কিছু প্রতিবাদ হতো। তো আসি এবার মেন খবরটা যেটা, সেইটাতে আসছি। বাংলাদেশ নৌবাহিনীর বর্তমান প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান এবং চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামানের বিরুদ্ধে সম্প্রতি এক বিশাল দুর্নীতির পাহাড় উন্মোচিত হয়েছে। দুর্নীতি দমন কমিশন, যেটাকে বাংলাদেশে দুদক বলা হয়, দুর্নীতি দমন কমিশন বা দুদক, তারা যা তথ্য সামনে এনেছে তা কেবল যে একটা বাহিনীর জন্য তা নয়, বরঞ্চ পুরো দেশের প্রশাসনিক কাঠামোর জন্য এক চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ক্ষমতার অপব্যবহার, বড় প্রকল্প থেকে অর্থ আত্মসাৎ এবং বিদেশে অর্থ পাচারের মাধ্যমে রাষ্ট্রীয় কোষাগারকে যেভাবে শূন্য করা হয়েছে, তার খতিয়ান আজকে এই আলোচনার মাধ্যমে আমরা একটু তুলে ধরব। দুদক বা দুর্নীতি দমন কমিশনের তদন্তে সবচেয়ে বড় এবং চাঞ্চল্যকর তথ্য হলো, কাতারে একটি বিশাল বড় শপিং মল বা বাণিজ্যিক কেন্দ্র সেটা ক্রয় করা হয়েছে এবং এক্স্যাক্টলি অ্যামাউন্টটা বেরিয়ে আসেনি, বাট এটা কয়েকশো কোটি টাকার এই মলটার দাম ধরা হয়েছে। সেটা ডিক্লেয়ার হয়নি, সেটার ভ্যালুয়েশন এখনো চলছে, বাট এটা কয়েকশো কোটি টাকা। আমি এক্স্যাক্টলি বলতে পারবো না ওটা 100 না 200 না 300 কোটি টাকা, বাট বেশ কয়েকশো কোটি টাকার একটা শপিং মল এই মানুষটির নামে কেনা হয়েছে। যদিও নথিপত্রে মালিক হিসেবে জনৈক সাবেক এমপির নাম ব্যবহার করা হয়েছে। আমি এমপির নামটা এখানে আনছি না, তার কারণ মোটামুটি মার্কেটে সবাই জানি, বাট এই এমপির কথা যা জানা যাচ্ছে, ইনি হচ্ছেন দিদেন সময়ের, সেই সময়ের আওয়ামী লীগের একজন এমপি এবং খুব নামি একজন এমপি। সেই এমপির নামে এটা কেনা হয়েছে দেখানো হচ্ছে। যদিও তদন্তকারীদের দাবি যে এই অর্থের উৎস সরাসরি নৌবাহিনীর বিভিন্ন প্রকল্প থেকে আসা অবৈধ টাকা। শুধু কাতার নয়, কাতার ছাড়াও তার পরিবারের সদস্যদের নামে আমেরিকার আটলান্টা শহরেও বিপুল পরিমাণ সম্পত্তি এবং বিলাসবহুল আবাসন গড়ে তোলার তথ্য পাওয়া গেছে। এরকম নয় যে শুধু একটা দুটো ফ্ল্যাট, আবাসন গড়ে তোলার মতন তার ইনভেস্টমেন্ট করার পুঁজি, তার মানে সেখান থেকে সে কামিয়েছে। মংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে পশুর চ্যানেল সংরক্ষণ ড্রেজিং নামে একটি মেগা প্রজেক্টে ভয়াবহ অনিয়ম ধরা পড়েছে। 2025 সাল, তার মানে গত বছরের 14ই আগস্ট স্বাক্ষরিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 3538.19 কোটি টাকা। আবারও বলছি, গত বছরের অর্থাৎ 2025-এর 14ই আগস্টের স্বাক্ষরিত এই প্রকল্পের ব্যয় ধরা হয়েছিল 1538.19 কোটি টাকা। অথচ এই দুদকের তদন্তে, অর্থাৎ দুর্নীতি দমন কমিশনের তদন্তে দেখা গেছে এই প্রকল্পের কাজ বিতরণে অস্বাভাবিক আর্থিক লেনদেন হয়েছে, অনিয়ম হয়েছে, অস্বাভাবিক আর্থিক লেনদেন হয়েছে এবং সেটা অনিয়মের মাধ্যমে হয়েছে। সবচেয়ে ভয়াবহ বিষয় হলো ঘোস্ট ড্রেজিং বা ভৌতিক খনন।
এটা একটা অদ্ভুত জিনিস। স্যাটেলাইট ডেটা অনুযায়ী ড্রেজারগুলো বন্ধ, মানে কোনো ড্রেজারই কিন্তু যায়নি বা কোনো খনন কাজ করেনি, অথচ দেখা যাচ্ছে এই স্যাটেলাইট ডেটাতে দেখা যাচ্ছে ড্রেজারগুলো বন্ধ থাকলেও নথিতে সেগুলো সক্রিয় দেখিয়ে শত শত কোটি টাকার জ্বালানি এবং রক্ষণাবেক্ষণের নামে বিল তুলে নেওয়া হয়েছে, এবং এটা সরাসরি রাষ্ট্রের পকেট থেকে উধাও হয়ে গেছে। তার মানে দেশের যে টাকাটা সেটা উধাও হয়ে গেল, যে বা যারা ব্যক্তি বা কোনো সংস্থান বা কোনো গোষ্ঠী তার কাছে এই টাকাটা চলে গেল। এটা শুধু নয়, এর সঙ্গেও আরো একটা আছে, সরঞ্জাম কেনাকাটার ক্ষেত্রে দুর্নীতি, এবং দুর্নীতির অঙ্কটা কিন্তু আরো বিস্ময়কর। রেয়ার অ্যাডমিরাল এস.এম. মনিরুজ্জামানের সময়কালে 6টি চীনা জাহাজ কেনার জন্য 486 কোটি টাকা, 6টা চীনা জাহাজ, চাইনিজ জাহাজের জন্য 486 কোটি টাকা বরাদ্দ হয়েছিল, কিন্তু বাস্তবে বন্দরে এসছে মাত্র 4টি জাহাজ। তার মানে 2টি জাহাজের টাকা, মানে 486 কোটি টাকার বিল কিন্তু পে করা হয়েছে, কিন্তু 2টি জাহাজের টাকা সেটা তার মানে কোথাও পকেটস্থ হয়েছে, সেটা কোনো ব্যক্তি হোক, গোষ্ঠী হোক, কোনো অর্গানাইজেশন হোক। দেশে এসছে মাত্র 4টে জাহাজ, 6টার এগেনস্টে 6টা জাহাজের কথা বলা হয়েছিল, কিন্তু এলো 4টে জাহাজ, 2টো জাহাজের পয়সা পুরো পকেটস্থ হয়ে গেল। একটা হলো এটা, আর একটা কি হলো, একইভাবে 6টি ভারী ক্রেন কেনার জন্য 286 কোটি টাকা ব্যয় দেখানো হলো, অথচ এলো মাত্র 3টে ক্রেন। 6টা ক্রেনের জন্য বিল হলো, বিল রেজ হলো, পয়সা এলো, পয়সা চলে গেল, সব হলো, সেটা হচ্ছে 286 কোটি টাকা দেখানো হলো 6টা ক্রেন কিনতে লাগবে, কিন্তু এলো অ্যাকচুয়ালি দেশে এলো 3টে ক্রেন। তার মানে 3টে ক্রেনের পয়সা আবার যথারীতি সাইফান হয়ে কোথাও সরে গেল। এই যে বিপুল পরিমাণ টাকা, 2টো জাহাজ বা 3টে এই যে ড্রেনের 3টে এই যে এর টাকা, এই টাকাটা যে কোথায় গেল তার কিন্তু আর কোনো হদিশ পাওয়া গেল না। ফলে এই যদি দেখা যায় যে এই যে ভারী ক্রেন কেনার জন্য 3টে ক্রেন হাওয়া হয়ে গেল, এবং 2টো জাহাজের পয়সা একদম যথারীতি গোল হয়ে গেল, তার ফলে এই যে টাকাটা, এটা কিন্তু কেউ না কেউ তো এনক্যাশ করেছে বা এনজয় করেছে, যার ফলে এই টাকাটার কোনো হদিশই নেই। অথচ বন্দর ও নৌ প্রশাসনের এই উচ্চপদস্থ কর্মকর্তাদের তদারকিতেই কিন্তু এই হরির লুটটা সম্পন্ন হয়েছে। এই দুর্নীতির শিকড় কিন্তু আগের সরকার মানে শেখ হাসিনার সময় সরকার, এবং এর আগের যে কেয়ারটেকার গভর্নমেন্ট মোহাম্মদ ইউনূসের সময়, 2টো সরকারই কিন্তু দেখা যাচ্ছে, যা কথিত আছে বা যা বলা হচ্ছে, 2টো সরকারই কোনো না কোনোভাবে ইনভলভ। এবার সরকারের কোন ব্যক্তি বা কোন ডিভিশন বা পার্টিকুলারলি কোন মন্ত্রী বা কোন গ্রুপটা এর মধ্যে ইনভলভ আছে সেটা এখনো জানা যায়নি, কিন্তু যেটা বলা হচ্ছে যে এর আগের সরকারের সময় থেকেই এর শাখা প্রশাখা বিস্তৃত ছিল, এবং যার ফলে এই একটা অদৃশ্য চক্র গড়ে উঠেছিল, এবং এই অদৃশ্য চক্রর ফলে তারা অনেকেই বেনিফিটেড হয়েছে এবং সেই পয়সাটা নিয়েছে। যদিও এটা একটা ভালো খবর যে এই মুহূর্তে বর্তমান সরকার এই বিষয়ে জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে। বিশেষ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান মিস্টার তারেক রহমান সাহেব এই দুর্নীতির বিরুদ্ধে অত্যন্ত কঠোর অবস্থান নিয়েছেন। দেখা যাক আগামী দিনেও এই ওনার অবস্থানটা থাকে কিনা, যদি হয় তাহলে তো আমি সাধুবাদই জানাবো। তিনি স্পষ্ট বার্তা দিয়েছেন যে রাষ্ট্রীয় সম্পদ লুণ্ঠনকারীদের কোনো ছাড় দেওয়া হবে না। তবে দৃঢ় অবস্থানের কারণে কিন্তু এই দুর্নীতি দমন ডিভিশন কিন্তু আজই বড় রুই কাতলাদের বিরুদ্ধে স্বাধীনভাবে তদন্ত করার সাহস দেখাচ্ছে। এক্ষেত্রে আমাদের ক্ষেত্রে গর্বের বিষয় হচ্ছে, একজন ভারতীয় নাগরিক এবং গর্বিত বাঙালি হিসেবে যখন আমরা এই চিত্র দেখি, তখন আমাদের মাথা কিন্তু সত্যিই শ্রদ্ধায় নত হয়ে যায় আমাদের ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহ্যের প্রতি। ভারত বিশ্বের অন্যতম বৃহত্তম সামরিক শক্তির অধিকারী হওয়া সত্ত্বেও আমাদের সেনাবাহিনী, নৌবাহিনী বা বিমান বাহিনীতে এই ধরনের শীর্ষ পর্যায়ের প্রাতিষ্ঠানিক দুর্নীতি বা বিদেশে শপিং মল কেনার মতন কোনো রকম ঘটনা বা নজিরবিহীন এই ধরনের ঘটনা আমরা কল্পনাতেও আনতে পারি না। মানে রিয়েল তো দূরের কথা, আমরা মানে খুব খারাপ অবস্থাতেও কখনো এইসব ভাবিও না, বা এই জিনিসটা কোনোদিন হওয়ার মতন কোনো চান্সই মানে ভারতবর্ষের সামরিক ইতিহাসে নেই। এবং ভারতবর্ষের সামরিক কাঠামো বা পরিকাঠামো এমনভাবে তৈরি যেখানে স্বচ্ছতা, দেশপ্রেম এবং কঠোর শৃঙ্খলা সবার উপরে স্থান পায়। ভারতীয় সেনাবাহিনী বা নৌবাহিনীর কোনো প্রধানের বিরুদ্ধে এই ধরনের হীন অর্থ আত্মসাতের অভিযোগ আধুনিক ভারতে সত্যি বিরল। আমাদের জওয়ানরা যেখানে সীমান্তে জীবন বাজি রেখে দেশ রক্ষা করেন, সেইখানে প্রতিবেশী দেশের শীর্ষ কর্মকর্তাদের এই বিলাসবহুল জীবন এবং দুর্নীতির পাহাড় আমাদের মনে করিয়ে দেয় একটি শক্তিশালী ও স্বচ্ছ প্রশাসনিক ব্যবস্থাপনাই ভারতের আসল শক্তি। ভারতীয় সশস্ত্র বাহিনীর এই আপসীন সততাই আমাদের বিশ্বমঞ্চে অনন্য উচ্চতায় নিয়ে গেছে। দুর্নীতি যে কেবল একটি অপরাধ তা নয়, এটি একটি দেশের উন্নয়নের জন্য অন্তরায়। বাংলাদেশ নৌবাহিনীর এই শীর্ষ কর্মকর্তাদের বিরুদ্ধে যে তদন্ত শুরু হয়েছে তার সঠিক বিচার হওয়া আজ একান্ত প্রয়োজন। এই কারণে এই কথাগুলো বলছি।
যদি পাকিস্তানের জেনারেল মিস্টার বাজওয়ার কথা যদি বলি, তাহলে জেনারেল বাজওয়ার আজকের দিনে দাঁড়িয়ে, যদিও উনি অবসর নিয়েছেন, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে ওনার টোটাল নেটওয়ার্থ হচ্ছে অ্যাপ্রক্সিমেটলি 450 থেকে 460 কোটি টাকা। যেটা ডিক্লেয়ার্ড সেটা হচ্ছে 450 থেকে 460 কোটি টাকা। পাকিস্তানের অ্যাডমিরাল হেড যিনি ছিলেন এর আগের ডিফেন্স অফ চিফ যিনি ছিলেন ডিফেন্সের, তিনি ছিলেন জেনারেল বাজওয়ার সম্পত্তির পরিমাণ বা নেটওয়ার্থের পরিমাণ 450 থেকে 460 কোটি টাকা। আমরা আজ পর্যন্ত স্বাধীনতার এত বছর পরেও আমরা ভাবতেই পারি না ভারতবর্ষের কোনো ডিভিশনের বা হেড, আমাদের ভারতবর্ষের কোনো ব্রিগেডিয়ার বা কোনো হেডের, কোনো চিফের এই 400, 450, 500 এরকম আমরা ফিগারটা ধরতেই পারি না, মনেও করতে পারি না, কল্পনাতেও আনতে পারি না। আমরা আশা করি এই তদন্তের মাধ্যমে সত্য প্রতিষ্ঠিত হবে, আর ভারতের মতো আমাদের প্রতিবেশী দেশগুলোও তাদের সামরিক এবং প্রশাসনিক কাঠামোতে স্বচ্ছতা ফিরিয়ে আনবে। সত্য ও ন্যায়ের জয় হোক। জয় হিন্দ, জয় ভারত। আজকে এখানেই শেষ করলাম। পরের ভিডিওতে আবার আপনাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।